301 Present, sir. 2 3 4 5 6 7 8 9 10 Present, sir. 11 12 13 14 15 Present, sir. 16 Present, sir. 17 18 Present, sir. 19 20 21 22 Yes, sir. 23 24 25 26 27 28 29 30 31 Present, sir. 32 Present, sir. 33 Present, sir. 34 35 36 37 Present, sir. 37 জি স্যার। দেখছো তোমাকে আগে 2 দিন তো ক্লাসে পাইনি। জি স্যার, আমার চাচা মারা গেছিলেন। আচ্ছা 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 ঠিক আছে। 338 39 40 প্রেজেন্ট স্যার। 41 42 43 44 45 প্রেজেন্ট স্যার। স্যার আমার রোলটা একটু দিবেন, আমার না বাসায় কারেন্ট চলে গেছিল। ওয়েট করো, থাকো, আমি শেষ আচ্ছা, করি, আমি আসবো। হ্যাঁ, 46 47 48 স্যার প্রেজেন্ট স্যার। 49 50 51 52 53 54 55 প্রেজেন্ট স্যার। 56 প্রেজেন্ট স্যার। 57 58 প্রেজেন্ট স্যার। 59 প্রেজেন্ট স্যার। 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 ইয়েস স্যার। 72 স্যার হ্যাঁ, আমার 336। ওয়েট করো, আমি আসছি। আচ্ছা স্যার। 72
73, 74, 75, 76। হ্যাঁ, এখন আমাকে বলো স্যার কত? স্যার 76 আছে। ও স্যার 317 আছে। আচ্ছা, 317। স্যার 336। 317। 317 মাইশা আর 336। স্যার 307। 336 আফসানা মিম। স্যার 317। 317 মাইশা দিয়েছি। আর 307 স্যার জি স্যার। তেলমে 307। আর কেউ বাদ পড়েছো বা পরে এসছো? আর কেউ বাদ পড়েছো বা পরে এসছো? না। স্যার 306। সাবিনা আক্তার। হ্যাঁ জি স্যার। আর 315 তাসনিয়া সাজিয়া ইসলাম আছো? জি স্যার। তাসনিয়া সাজিয়া ইসলাম, আজকে আমি তোমাকে নিয়ে অঙ্কটা করি। ওকে স্যার। তুমি রেডি আছো খাতা কলম নিয়ে, ক্যালকুলেটর নিয়ে? জি স্যার। তুমি তো জানো যে আমরা এখন ক্লাসে মোট মুনাফাটা বের করছি, তাই না? এর আগে আমরা দুটো অঙ্ক করে ফেলছি। দুইজনকে সাথে করে নিয়ে আমরা যে দুটো অঙ্ক করেছিলাম, তুমি কি সেই অঙ্কগুলো করেছিলে হাতে হাতে? জি স্যার করেছি। আমরা কি করেছিলাম তুমি খেয়াল করে দেখো। স্যার প্রথমে 319 প্রেজেন্ট দিয়ে দিতেন, আমি মাত্র আসলাম। স্যার হ্যাঁ দিলাম। স্যার ধন্যবাদ স্যার। 312 মাত্র রাখলাম। 312, ঠিক আছে। তোমার সবাই খাতা কলম নিয়ে বসো। আমরা স্যার আমি আছি 329। 329। হ্যাঁ, তোমরা খাতা নিয়ে বসো, কারণ আমরা অঙ্ক এখন শুরু করিনি, এখনই করব। আজকে আমরা তাসনিয়াকে নিয়ে অঙ্কটা করব। তাসনিয়া রেডি আছে আমার সাথে? তাসনিয়ার সঙ্গে জি কথা স্যার। বলছিলাম, তাই না তাসনিয়া? জি স্যার। হ্যাঁ, তুমি মাইক্রোফোনটা অন রাখো, আমার সঙ্গে সঙ্গে কথা বললো। আমরা যে মোট মুনাফাটা বের করছিলাম কিভাবে, প্রথমে আমরা একটা নিট বিক্রয় বের করেছি। তারপর সেই নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি। আমরা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় আলাদাভাবে নির্ণয় করা শিখেছিলাম, তাই না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা প্রারম্ভিক মজুত পণ্য নিয়েছি, ক্রয় নিয়েছি, অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো নিয়েছি। তারপর এই সবগুলোর যোগফল থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছি। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলেই আমরা মোট মুনাফাটা পেয়ে গেছি, তাই না? আমরা কিন্তু বিশদ আয় বিবরণী নির্ণয় করার একদম শেষ প্রান্তে চলে এসেছি। ইম্পর্টেন্ট অংশটুকু কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। এবং আজকে তাসনিয়াকে দিয়ে আমি আমার প্রাথমিক পর্যায়ের মোট মুনাফা নির্ণয় করার কাজটা শেষ করব। আর আমি আশা করব তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে আজকে এই তৃতীয়তম অঙ্কটা করতে গিয়ে, ৩ নম্বর অঙ্কটা করতে গিয়ে তোমরা মোট মুনাফা নির্ণয় করার ব্যাপারটা একদম সবাই ভালো মতো শিখে নিবে। কি ঠিক আছে? তাহলে আমরা এরপরে সরাসরি নিট মুনাফাটা বের করা শিখে ফেলব। তো তাহলে তুমি তাসনিয়া রেডি? জি স্যার। চলো আমরা ৩ নম্বর অঙ্কটাতে যাই। আমরা এর আগের দিন ২ নম্বর অঙ্কটা করেছিলাম। আজকে তোমার সামনে ৩ নম্বর অঙ্কটা।
আমি আগে রেওয়া মিলটা পড়ছি, তুমি আমাকে বলবে কোন আইটেমটা কোথায় বসবে, ঠিক আছে? দেখো তো প্রারম্ভিক মজুদ পণ্যটা কোথায় লিখবো? স্যার এটা বিক্রিত পণ্যের ব্যয়ে লিখবো। এরপর দেখো বিক্রয়টা রয়েছে, এটা তুমি চেনো, ক্রয়টাও জি রয়েছে, স্যার। এটাও তুমি চেনো। বলো তো বিক্রয় বার্তাটা কি করব? স্যার বিক্রয় বারটা হচ্ছে বিক্রয় থেকে বাদ দিব। ভেরি গুড। বলো তো উৎপাদন মজুরিটা কি করব? এটা কি? স্যার মজুরি হলো বিক্রিত পণ্যের ব্যয়। মানে অন্যান্য প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, অন্যান্য প্রত্যক্ষ খরচ। বলো তো ক্রয় ফেরতটা কি করব? ক্রয় ফেরত হচ্ছে ক্রয়ের সাথে ক্রয়ের সাথে যোগ করব। কেন? এটা ক্রয় না ফেরত। স্যার, বাদ দিব। বাদ দিব। এক্সাইটেড হওয়ার কিছু নেই। ভুল গেলেও আমি তোমাকে বকবো না। তবে ভালো পারলে আমি খুশি হব। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ দেব। বলো তো আন্তঃপরিবহনটা কি জিনিস? স্যার এটা বিক্রয় পরিবহন। এটা বিক্রয় পরিবহন না। আন্তঃপরিবহন মানে? আন্তঃপরিবহন মানে যে পরিবহনটা অন্তর্মুখী, অর্থাৎ আমাদের দিকে আইরাস আসে, ক্রয় পরিবহন। এটা ক্রয় পরিবহন। বহিঃপরিবহন যেটা নিচে আছে ওটা বিক্রয় পরিবহন। আর আন্তঃপরিবহন যেটা সেটা ক্রয় পরিবহন। তুমি কি বুঝছো তাসনিয়া? জি স্যার, বুঝতে পারছি। আর তুমি তোমাদের প্রশ্ন সলভ করতে গিয়ে পড়তে গিয়ে দেখেছো যে ওনারাও প্রশ্নের মধ্যে আন্তঃপরিবহন, বহিঃপরিবহন শব্দটা ওনারাও ব্যবহার করে, তাই না? জি স্যার। হ্যাঁ। তো তুমি তো ক্লিয়ার তো যে আন্তঃপরিবহন মানে আসলে ক্রয় পরিবহন। যে পরিবহন। পরিবহনটা অন্তর্মুখী, অর্থাৎ কারখানার দিকে আসছে, আমাদের ব্যবসার দিকে আসছে, সেটা হচ্ছে আমাদের জন্য ক্রয় পরিবহন। তুমি এবার বলো তো তাহলে এই আন্তঃপরিবহনটা আমরা কোথায় লিখবো? স্যার এটা বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা বিক্রিত মানে পণ্যের ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ লিখবো। খরচ যোগ হ্যাঁ, করব। অন্যান্য প্রত্যক্ষ খরচ, রাইট। সবাই শোনো, যদিও আমি তাসনিয়ার সঙ্গে কথা বলছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। আজকে ৩ নাম্বার অঙ্কটা করতে গিয়ে আমরা আজকে মোট মুনাফাটাকে একদম ক্লিয়ার করে ফেলবো। এরপরে আমরা নেট মুনাফার দিকে আগাবো। আস্তে, আস্তে কিন্তু আমরা বিশদ আয় বিবরণীটা শিখে ফেলবো। এবং পরীক্ষা আসতে, আসতে এই অধ্যায়টা আমাদের এত বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যে কেউ যেকোনো কোয়েশ্চেন অ্যান্সার নিখুঁতভাবে দিতে পারবো। এরপরে আসো জলযান ভাড়া। বলতে পারবে জলযান ভাড়াটা কোথায় বসবে? কি এটা? স্যার এটা কি বিক্রিত পণ্যের ব্যয়? অর্থাৎ এটাও একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। ঠিক বলছো। বলতো বিক্রয় কর্মীর বেতন, মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে এটা কোথায় বসবে? স্যার এটা উম, পরিচালন ব্যয়। তার মানে মোট মুনাফা বের করতে গিয়ে তো আর আমরা পরিচালন ব্যয় ব্যবহার করি না, তাই না? জি স্যার। তার মানে এই বিক্রয় কর্মীর বেতনটা আমাদের মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। ঠিক না? বুঝছো তাসনিয়া? জি স্যার, অর্থাৎ বুঝতে বিক্রয় পারছি। কর্মীর বেতনটা কোনো প্রত্যক্ষ খরচ নয়। বিক্রয় কর্মীর বেতনটা হচ্ছে একটা পরিচালন ব্যয়। আর আমরা মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে কোনো পরিচালন ব্যয় ব্যবহার করি না। সো এটা আমরা মোট মুনাফা নির্ণয়ে কোনো কাজ করব না। বুঝতে পেরেছো? এরপর আসো 10 নম্বরে বহিঃপরিবহন। এটা এটা বিক্রয় পরিবহন, বিক্রয়ের সাথে যোগ হবে। কি বলো? কখনোই না। বিক্রয় পরিবহনের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। বিক্রয় পরিবহনের সঙ্গে বিক্রয়ের কোনো সম্পর্ক নেই। বিক্রয় পরিবহনটা একটা পরিচালন ব্যয়। একটা পরিচালন ব্যয়, এটা পরিচালন ব্যয় হিসেবে বসবে। আমাদের মোট মুনাফা নির্ণয় করতে তাকে কোনো কাজে ব্যবহার করব না। দেখো তো ক্রয় পরিবহনটাকে যদি আমরা ক্রয়ের সঙ্গে যোগ না করি, বিক্রয় পরিবহনকে বিক্রয়ের সঙ্গে যোগ করবো কেন? আর বিক্রয় পরিবহনটা বিক্রয়ের পরিমাণকে কখনোই বাড়ায় না। অর্থাৎ বিক্রয় পরিবহনের সাথে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই। তার আগে বিক্রয় থাকতে পারে, কিন্তু বিক্রয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে তাসনিয়া তুমি তাহলে শিখে নিলা জি স্যার। বিক্রয় পরিবহনটা কখনোই বিক্রয়ের সাথে বসবে না। বিক্রয় পরিবহনটা একটা পরিচালন ব্যয়। ওটা আমরা নিট মুনাফা বের করার সময় পরে লিখবো, তাই না? ব্যবহার করব না। জি স্যার। তাহলে আমরা আমাদের রেওয়া মিলটা পড়ে ফেললাম। এবার তাসনিয়া চলো আমরা সমন্বয়টা একটু পড়ে ফেলি, আর তুমি আমাকে বলবে
যে এই সমন্বয় কোনটা কোথায় আমরা কিভাবে লিখব। দেখো প্রথম সমন্বয়টা ছিল ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি। এটা আমরা কি করব? ক্রয়ের সাথে যোগ। এটা ক্রয়ের সাথে যোগ করব। হ্যাঁ, এটা হচ্ছে একটা অলিখিত ক্রয়। এই অলিখিত ক্রয়টা আমরা ক্রয়ের সাথে যোগ করে দেব। বলতো খ নম্বরে বলছে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। স্যার এটা অলিখিত বিক্রয় নামে বিক্রয়ের সাথে যোগ করব। ভেরি গুড। এটা আমরা অলিখিত বিক্রয় নামে এটা আমরা বিক্রয়ের সঙ্গে যোগ করে দেব। দেখো তো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 44,000 টাকা। এটাই কি সেটা সেই বিকৃত। হ্যাঁ, এটাই না সেই সমাপনী মজুত পণ্য? জি স্যার। এটা তো সেই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা সবার শেষে এটাই তো বাদ দেবো নাকি? বাদ দিব। জি স্যার। আচ্ছা, দেখো তো ঘ নম্বরের প্রশ্নটার মধ্যে বলা হয়েছে মজুরির 4,000 টাকা পরবর্তী বছরের জন্য প্রদত্ত হয়েছে। তুমি বলো তো এই ঘটনাটা আমরা কিভাবে বসাবো? অগ্রিম প্রদান করা হয়েছে। হ্যাঁ, মজুরি 4,000 টাকা পরবর্তী বছরের জন্য প্রদত্ত হয়েছে। এই ঘটনাটাকে আমরা কিভাবে বসাবো? স্যার অগ্রিম নামে। হ্যাঁ, অগ্রিম নামে কিভাবে বসাবো? কোথায় বসাবো? স্যার যে উৎপাদন মজুরি 59,000-এর নিচে অগ্রিম লিখে বাদ দেব 4,000। ভেরি গুড। তাহলে শোনো তাসনিয়া, অগ্রিম মজুরি যদি থাকে, শুধু মজুরি বলে না, যে কোনো খরচ যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে সেটা ওই খরচ থেকে বাদ দিয়ে দিতে হয়। মনে থাকবে? শুধু জি, স্যার। মজুরি বলে না, যে কোনো খরচ যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে সেটাকে খরচ হিসেবে গণ্য করা হয় না। অগ্রিম খরচটাকে সম্পদ বলা হয়। তখন আমরা কি করব? ওই অগ্রিম খরচটাকে ওই খরচ থেকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের মজুরির যে 4,000 টাকা পরবর্তী বছরের জন্য প্রদত্ত হয়েছে, এটা আসলে একটা অগ্রিম মজুরি। এই অগ্রিম মজুরিটাকে আমরা কি করব? আমরা আমাদের ওই মজুরি যেটা আছে উৎপাদন মজুরি, ওখান থেকে বাদ দিয়ে দিব। বাদ মনে দিব। থাকবে? জি স্যার। আচ্ছা, তাসনিয়া নম্বর সমন্বয়টাতে দেখো বলছে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা। সেটা বলো, বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব। মানে ক্রয় থেকে বাদ দিব। জি স্যার, ক্রয় থেকে। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে অর্থাৎ পণ্য রিলেটেড সমস্ত সমন্বয় ক্রয়ের সাথে হয়, তার মানে আমরা এই ঘটনাটাকে ক্রয় থেকে বাদ দিয়ে দিব, ঠিক না? জি স্যার। তাহলে তাসনিয়া আমরা তো পুরো অঙ্কটা পড়ে ফেললাম। এবার তাহলে চলো আমরা খাতা কলম নিয়ে নেই। আমরা তাহলে অঙ্কটা স্টার্ট করে দেই করার জন্য। আর কিভাবে ঘর টানতে হয় তুমি জানো। আমরা এই রকমের একটা ঘর টেনে ফেলি। মোট মুনাফা নির্ণয়। দেখো আমরা ৩টা টাকার ঘর টেনে ফেলেছি। তোমাকে ১ মিনিট সময় দিয়েছি, জলদি ঘর টেনে ফেলো। বাকিরাও টেনে ফেলো, বাকিরাও টেনে ফেলো সবাই। পড়ার টেবিলে বসছো তো সবাই? মেয়েরা পড়ার টেবিলে বসো না এখনো কম্বলের মধ্যে বসে জি আছো? স্যার। জি স্যার, পড়ার টেবিলে। অ্যাকাউন্টিং কিন্তু পড়ার টেবিলে বসে পড়তে হবে। স্কেল নিয়ে নাও, কলম নিয়ে নাও, ক্যালকুলেটরটাও পাশে রাখো যাতে আমি বললে যোগ বিয়োগ দ্রুত আমাকে বলতে পারো। ক্যালকুলেটর নিয়ে নাও, স্কেল নিয়ে নাও। হ্যাঁ, এবার সুন্দর করে আগে মোট মুনাফা নির্ণয়ের জন্য ঘরটা টেনে ফেলো। আজকে আমরা ৩ নাম্বার অঙ্কটা করছি। ৩ নাম্বার অঙ্কটা আজকে আমরা মোট মুনাফা বের করব। আর আজকের পর পরবর্তী যে ক্লাসটা আমরা পাবো সেখানে আমরা নেট মুনাফা বের করার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের বিশদ আয় বিবরণীটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবো। তাসনিয়া তুমি রেডি? জি স্যার। আচ্ছা, বলো তো দেখি আমরা এই মোট মুনাফা নির্ণয় করতে গিয়ে আমরা সর্বপ্রথম না বিক্রয়টা লিখি? জি স্যার, বিক্রয়। তাহলে চলো আমরা লিখে ফেলি বিক্রয়।
আমরা প্রথমটা বিক্রয় লিখে ফেলি। দেখো আমাদের বিক্রয়ের পরিমাণটা কত টাকা দেয়া ছিল? আমাদের বিক্রয়ের পরিমাণটা দেওয়া ছিল 4,75,000 টাকা। আমরা এই 4,75,000 টাকা মাঝখানের ঘরে লিখে দিব। 4,75,000 টাকা। আমরা এখন বিক্রয়ের সঙ্গে যে সমস্ত আইটেমগুলো সমন্বয় করতে হবে, আমরা সেগুলো সমন্বয় করব। বলো তো তাসনিয়া, আমরা বিক্রয়ের সঙ্গে যে আইটেমগুলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আমার নেটটা ছিল না, তাই হচ্ছে আমি দিতে পারি নাই। আচ্ছা, স্যার আমিও কারেন্ট কত স্যার আমিও দিতে পারি নাই। রোল নাম্বারটা বলো। 305। স্যার 327। স্যার 338। 313। আচ্ছা, 305 একজন একজন করে বলো। 313, 327। স্যার 327 পায়েল। স্যার ইয়েস স্যার। বলো আর 318, 11। স্যার 38। 311 মায়েশা। জি স্যার। 338 জি স্যার। ইসরাত জাহান। 368 স্যার। স্যার 349। 324। 349 আয়েশা দিলাম। 350 368 350, 368 অথই। হ্যাঁ স্যার। আর বলো কে বাকি পড়েছে? 324। 324, 324 লাবণী। আর তো কেউ নাই। স্যার 38টা দিয়েছেন? 338 ইসরাত জাহান। হ্যাঁ দিয়েছি। ওকে স্যার, থ্যাংক ব্যাস, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও। আমরা এই 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 যে 3 নাম্বার অঙ্কটা করছি মোট মুনাফা নির্ণয়ের জন্য। তো 3 নাম্বার অঙ্কটা করছি তোমরা মোট মুনাফা নির্ণয়ের জন্য খাতা কলম নিয়ে নাও জলদি। আর তোমরা যতটুকু আলোচনা মিস করেছো তোমরা ভিডিওটা দেখে নিও। তাহলে আমরা বিক্রয়টা 4,75,000 লিখে দিলাম। এবার তাসনিয়া তুমি আছো তো লাইনে? জি স্যার। আমরা নিট বিক্রয় বের করার জন্য সব সময় যে আইটেমগুলো যোগ করতে হয় সেগুলো আমরা যোগ করি, যে আইটেমগুলো বাদ দিতে হয় সেগুলো আমরা বাদ দেই। তুমি কি আমাকে বলতে পারবা তাসনিয়া, আগে আমরা বাদ দেই না আগে আমরা যোগ করি? আগে যোগ করি। তাহলে চলো আমরা আগে যোগ করে দেই। ও অলিখিত বিক্রয় একটা দেখেছিলাম না আমরা? জি স্যার। যোগ অলিখিত বিক্রয় যেটা দেখেছিলাম সেটা আমরা এখন যোগ করে দিই। চলো তাহলে বিক্রয়ের সঙ্গে আমরা যোগ করে দেব অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়, আমাদের অলিখিত বিক্রয়ের পরিমাণটা কত ছিল আমাদের সমন্বয়ের মধ্যে বলা আছে। তোমরা দেখো, এই যে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 18,000 টাকা। তাহলে 18,000 টাকা আমাদের অলিখিত বিক্রয় রয়েছে। আমরা সেই 18,000 টাকা এখন এখানে লিখে দিব। তাহলে বলতো 18,000 টাকা যদি এখন আমরা যোগ করে দেই, 4,93,000 আসবে। তাহলে আমাদের যোগফলটা আসবে 4,93,000। চলো লিখে দেই 4,93,000। এবার আমরা যে আইটেমগুলো বাদ দিতে হয় সেগুলো আমরা বাদ দিব, তাই না? তো চলো জি, দেখি স্যার। আমরা বাদ দেই। এবার আমরা বাদ দিব সবার আগে রেওমিলের ভিতরে যে আইটেমগুলো আছে আমরা সেগুলো বাদ দিব। দেখো তো তোমার রেওমিলের ভিতরে বাদ দেওয়ার মতন কোন কোন আইটেম আছে? বিক্রয়, ক্রয়, এই যে বিক্রয় বাদটা আছে 4,800, এটা বাদ যাবে না? জি স্যার। তাহলে বিক্রয় বাদটা আছে 4,800, এটা বাদ যাবে। তাহলে চলো লিখে দেই বিক্রয় বাদটা আমরা প্রথম ঘরে লিখে দেই
4,800। দেখো তো বাদ দেওয়ার মতন আর কোনো আইটেম আছে কিনা? না স্যার। ও আর যেহেতু কোনো আইটেম নেই স্যার তাহলে ওই যে স্যার ওই যে মালিক ওটা তো ক্রয় থেকে বাদ যায়, তাই না? তাহলে ওটা যেহেতু ক্রয় থেকে। তাহলে যেহেতু একটাই আইটেম, তাহলে আর এখানে না, তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। তাহলে 4,800 এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই যে এই বিক্রয় বার্তাটা বাদ দিলে কিন্তু আমরা এবার নিট বিক্রয়টা পেয়ে যাব। দেখো তো আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা কত আসে? স্যার 4,88,200। 4,88,200। এটা হয়ে গেল আমাদের নিট বিক্রয়। আমরা আমাদের নিট বিক্রয়ের পরিমাণটা পেয়ে গেলাম। বলতো এখন আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব না? জি স্যার। আমরা জি আমাদের নিট বিক্রয় থেকে এখন বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিয়ে দিব। তাহলে চলো এবার এখান থেকে আমরা বাদ দিয়ে দেই বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাসনিয়া, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমরা সর্বপ্রথম কোন আইটেমটা লিখি তোমার মনে আছে? স্যার প্রারম্ভিক মজুত পণ্য। ভেরি গুড। চলো আমরা উপর থেকে সর্বপ্রথমে প্রারম্ভিক মজুত পণ্যটা খুঁজে বের করি। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য একদম প্রথমে রয়েছে 48,000 টাকা। চলো লিখে দেই 48,000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য। আর এটা আমরা 2 নম্বর কলামে লিখে দিব 48,000 টাকা। এরপরে আমরা কোন আইটেমটা লিখি তাসনিয়া? স্যার ক্রয়। এরপরে আমরা লিখি ক্রয়। চলো ক্রয়টা কত টাকা আছে একটু দেখি। আমাদের ক্রয়ের পরিমাণটা ছিল 1,46,000 টাকা। প্রথম টাকার ঘরে লিখি। $1,46,000 টাকা। এখন আমরা ক্রয়ের সাথে যে সমন্বয়গুলো করব তার মধ্যে যে আইটেমগুলো ক্রয়ের সাথে যোগ হবে তাদেরকে আগে লিখবো, তাই না? আমরা তো দেখেছি আমাদের একটা অলিখিত ক্রয় ছিল না? জি স্যার। তাহলে চলো আমরা যোগ করে দেই অলিখিত ক্রয় যোগ অলিখিত ক্রয়। তোমরা দেখো তো আমাদের অলিখিত ক্রয়ের পরিমাণ সমন্বয়ের মধ্যে বলা ছিল প্রথমটাতেই ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি 14,000 টাকা। দেখছো সবাই? তাহলে কি আমরা এই 14,000 টাকা এখন এখানে যোগ করে দেব না? আমরা যোগ করে দেই 14,000 টাকা। তাহলে দেখো তো যোগফলটা কত হয়? স্যার 1,60,000 টাকা। আমাদের যোগফলটা দাঁড়াবে এখন 1,60,000 টাকা। এখন আমরা দেখবো আমাদের এই ক্রয় থেকে কোন কোন আইটেম বাদ দিতে হবে। যাদেরকে বাদ দিতে হবে চলো আমরা এক এক করে লিখে দেই। এবার যে আইটেমগুলো আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে সেগুলোকে আমরা এক এক করে লিখে দেই। আগে সমন্বয় দেখো তো আমাদের রেওয়া মিলের মধ্যে কোন কোন আইটেম আছে আগে দেখো তো ক্রয় থেকে বাদ দিতে হবে।
প্রারম্ভিক মজুত পণ্য বিক্রয়, ক্রয়, বিক্রয় বাট্টা, উৎপাদন মজুরি, ক্রয় ফেরত। বলতো 13,000 টাকা যে ক্রয় ফেরতটা আছে এটা আমরা বাদ দেবো না ক্রয় থেকে? জি স্যার। তাহলে চলো আমরা ক্রয় থেকে বাদ দেওয়ার জন্য প্রথমে ক্রয় ফেরত 13,000 টাকা লিখে দিই। আমাদের ক্রয় ফেরতটা ছিল 13,000 টাকা, এটা আমরা বসাই দিই 13,000 টাকা। গেল ক্রয় ফেরত। আর দেখো তো আমাদের ক্রয় ফেরত ছাড়া আর কোন আইটেম আছে? আন্তঃপরিবহন ক্রয়ের সঙ্গে বাদ যাবে না, জলযান ভাড়াও না, বিক্রয় কর্মী বেতন না, বহি পরিবহনও না। সমন্বয়ের মধ্যে দেখো ধান্যে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, যোগ করেছি। ধারে পণ্য বিক্রয়টা বিক্রয়ের সঙ্গে যোগ করেছি। সমাপনী মজুত পণ্যটা পরে বাদ দেব। মজুরি 4,000 টাকা পরবর্তী বছরের জন্য। এই যে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে যে পণ্য উত্তোলন বলতো এটা আমরা ক্রয় থেকে বাদ দিব না? জি স্যার। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এটা আমরা আমাদের ক্রয় থেকে বাদ দেব। তাহলে চলো আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিই এটাও। আমরা বাদ দিয়ে দেই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা। তাহলে দেখো ক্রয় থেকে বাদ দেওয়ার মতন আমাদের আর কোনো আইটেম নেই। তাহলে এই দুটোকে এখন আমরা যোগ করে 2 নম্বর কলামে নিয়ে যাই। তাহলে 13,000 আর 2,000 মিলে হবে মোট 15,000। তাহলে বলো তো এই 15,000 টাকা এখন আমরা এখান থেকে বিয়োগ করে দেবো না? এই 15,000 টাকা বিয়োগ করে দিলে স্যার 1,55,000 টাকা। স্যার 45,000। 45,000। 1,45,000। হ্যাঁ স্যার, সরি। এই 1,45,000 টাকা এখন আমরা এখানে বসে দিব। তাহলে আমরা দেখো তো ক্রয় লিখে ফেললাম, তাই না? তাহলে আমরা ক্রয়টা লিখে ফেলে। এবার বলো তো দেখি তাসনিয়া, যেহেতু আমাদের সবগুলো ক্রয় লেখা শেষ, এরপরে আমরা কি করব? তাসনিয়া লাইনে আছো? জি স্যার। এখন কি করব? আমরা ক্রয় তো লিখে ফেললাম। স্যার অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো চলো বাদ দেখি দিবেন। এবার অন্যান্য প্রত্যক্ষ খরচ কি কি আছে একটু দেখি আমরা। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য বিক্রয়, ক্রয়, বিক্রয় বাট্টা, উৎপাদন মজুরি আছে। এই যে উৎপাদন মজুরি আছে 59,000 টাকা, এটা আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ। তবে এর সঙ্গে একটা অগ্রিম খরচ ছিল, তাই না? মনে আছে না? সেই জি অগ্রিম স্যার। খরচটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেখাবো। তাহলে আমরা উৎপাদন মজুরিটা লিখে দিলাম 59,000 টাকা। দেখো আমরা 59,000 টাকাটা উৎপাদন মজুরি নামে লিখলাম। আর এখান থেকে আমরা বাদ দিয়ে দিব এই উৎপাদন মজুরি থেকে এখন আমরা বাদ দিয়ে দিব দেখো অগ্রিম মজুরি। আমাদের কিন্তু একটা অগ্রিম মজুরি ছিল। দেখো আমাদের একটা অগ্রিম মজুরি ছিল কত? এই দেখো সমন্বয়ের মধ্যে তোমাকে বলে দিয়েছি আমাদের অগ্রিম মজুরির কথা। এই যে মজুরির 4,000 টাকা পরবর্তী বছরের জন্য প্রদত্ত হয়েছে, এটাই না অগ্রিম মজুরি? জি স্যার। তাহলে চলো আমরা এই 4,000 টাকা অগ্রিম মজুরি এখান থেকে বাদ দিয়ে দেই।